আসামের বাংলা ভাষা আন্দোলন তথ্যচিত্রটি মূলত গবেষণাধর্মী তথ্যচিত্র। অল্প সময়ের মধ্যে এই দীর্ঘ ইতিহাস তুলে ধরা একটি দুরূহ কাজ। তাই এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক হিসেবে 19শে মেকে বেছে নেওয়া হয়েছে। তাই হয়তো অনেক তথ্যই অসম্পূর্ণ থেকে যাবে। এই তথ্যচিত্র নির্মাণের প্রধান লক্ষ্য 19শে মেকে পৃথিবীর তাবৎ বাঙালিদের মাঝে পৌঁছে দেয়া। 21শে ফেব্রুয়ারি ছাড়াও যে ভাষার জন্য আরেকটি 19শে মে রয়েছে তা পৃথিবীর অনেক বাঙালিরই অজানা। আমার বিশ্বাস ঠিক কোন প্রেক্ষাপটে 19শে মের সৃষ্টি এবং ভাষার জন্য পৃথিবীর প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্য সহ 11 জন ভাষা শহীদের আত্মত্যাগের কথা জানা যাবে এই তথ্যচিত্রে। ভারতের আসাম প্রদেশে স্বাধীনতার পর প্রথম আইনসভা বসে 1947-এর 5 নভেম্বর। ওই সভাতে আসামের গভর্নর স্যার আকবর হায়দারি যে ভাষণ দেন তা ছিল জাতিবিদ্বেষে পূর্ণ। তিনি তার ভাষণে একদিকে অসমীয়াদের আসামের মালিক বলে উল্লেখ করেন, অপরদিকে বাঙালি জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করতেও দ্বিধা করেননি। মা 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 কিছু খেতে দাও না। ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওরা আবার কখন এসে ডাকতে আসবে? আমাকে আবার বেরোতে হবে, দাও না মা। তিনি তো সব গিয়েই খালাস। মেয়েরাই দুটো পয়সা আনে বলে কপালে দুমুঠো ভাত জুটছে, তা না হলে যে কি হতো কে জানে। দিদি, আমাকে একটা ডিকশনারি কিনে দিবি? ওইটা ছাড়া যে আর পারছি না রে। দেখ, বই না হয় আমি বন্ধুদের কাছ থেকে নোট করে ফাইনাল পর্যন্ত চালিয়ে নিচ্ছি। কিন্তু দিদি, কে রে দিদি চুপ করে আসছিস যে? সে কি রে দিদি, তুই কাঁদছিস যে? দিদি তুই কাঁদিস না, দেখ ছেঁড়া শাড়ি না হয়ে সেলাই করে কাটিয়ে দিচ্ছি, দেখিস। তেমনি পড়াটাকে ঠিক ঠেলে ঠেলে পার করিয়ে নেব। তাছাড়া গ্রাজুয়েশন তো আমি নিবই। তখন আর কোনো চিন্তাই থাকবে না, আমরা সবাই মিলে রোজগার করব। কি বলিস দিদি, ঠিক না? কোথায় যাচ্ছিস রে তোরা? সে কি, কোথায় যাচ্ছিস? পরীক্ষা শেষ হতে না হতে আবার ছুটি? শোনো নিমা, ওই যে সরকার বাংলা ভাষাকে অন্য ভাষার তুলনায় উপযুক্ত সম্মান দিচ্ছে না বলে ওদের দাবি বাংলাকে উপযুক্ত সম্মান দিতেই হবে, নইলে ধর্মঘট চাকা বন্ধ। ওরা কি ওদের সব কথা মেনে নেবে? আচ্ছা মা, কে আমাদের কথা সহজভাবে মেনে নিবে বলতে পারো? এই যে আমরা স্কুলে পড়তে যাই, বই কেনার পয়সা জোগাড় হয় না, নুন আনতে পান্তা ফুরায়, তাই বলে কি আমরা চাইতেও ভুলে যাব? না চাইলে কি কোনো কিছু পাওয়া যায়? এই যে কোলের বাচ্চাটা, সেও জানে সে কান্না না করলে তার মা দুধ দিবে না, তাই তো খিদে পেলে তাকে 2 হাত মুঠো করে চোখ বন্ধ করে উচ্চস্বরে চিৎকার করতে হয়। বাংলা আমাদের ভাষা, বাংলা ভাষা আমরা চাইব না তো কে চাইবে? বাহ, অনেক কথা শিখেছিস তো তুই। রাখ ওসব কেতাবি কথা, ওসব গন্ডগোলের মধ্যে তোকে যেতে হবে না। হরতালের নামে কোথায় কি ঘটে কে জানে, গোলমালের কথা কি কেউ বলতে পারে? আচ্ছা দিদি, সবাই যদি একই কথা বলে ঘরে বসে থাকে তাহলে কাজটা কিভাবে আগাবে বলতে পারিস? কে করবে এসব কাজ? তুই না স্কুলের শিক্ষিকা, তুই কোথায় আদর্শের শিক্ষা দিবি তা না। এ কি রে, তুই যে আমার স্কুলে যাও শাড়িটা পরে নিয়েছিস? এই তো সেদিন আমি নতুন পাল লাগিয়ে ইস্ত্রি করে রেখে দিয়েছি। আর তুই? হ্যাঁ রে দিদি, আমার শাড়িটা তো পুরোটা ছিঁড়ে গিয়েছে, তাই বাইরে যাওয়ার সময় তো শাড়িটা পরে নিয়েছি। সবার সামনে কি ছেঁড়া শাড়ি পরা যায় বল? রাগ করিস না দিদি।
আমি ফিরে এসেই গুছিয়ে রেখে দেব, দেখিস। কিরে, ওটা আবার কি নিচ্ছিস দেখি? এটা ছেঁড়া কাপড়ের টুকরো। ওটা দিয়ে কি হবে? পুলিশ যদি ছত্র ভঙ্গ করতে কাঁদানি গ্যাস ছুড়ে, তাহলে জলে ভিজিয়ে চোখের উপরে রেখে চোখ দুটোকে বাঁচাতে হবে, তাই না? এটা আমার কিংবা অন্য যে কারো কাজে লাগতে পারে। ওরে, এমন সব গন্ডগোলের মধ্যে না গেলে কি হয় না? আমার তো শুনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিচ্ছু হবে না মা, দেখছো না কত ছেলে মেয়েরা যাচ্ছে। তোমার কি স্বাধীনতা আন্দোলনের কথা মনে নেই? শুনোনি সেসব কথা? তোমরা সেই থেকে আজ পর্যন্ত কত কষ্টই না করছো। আমাদেরও তো শিখতে হবে মা, তাই না বলো? মা, বাঁচতে হলে আমাদের মতো করে বাঁচতে হবে, আর সেটাই হলো আসল বাঁচা, বুঝছো? কি জানি বাপু, ও সব কিছু বুঝিয়ে দে। মায়ের মন তো সায় দেয় না। তোর বাবা বেঁচে নেই, তোর দিদি ওই গেছে শিমুলগুড়ি ট্রেনিংয়ে। তোরে সে যেতেই কোনো রকমের টেনে টুনে সংসারটা চালাচ্ছে। আর এই সময় যত গন্ডগোল, আমার কোনো কিছুই ভালো লাগছে না। কিচ্ছু ভেবো না মা, এই তো আর কয়েকটা বছর। আমি গ্রাজুয়েশনটা নিয়ে নিলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কমলা, এই কমলা, কমলা, এই কমলা, এই কমলা, তোরা সবাই দেরি করছিস কেন? শিগগিরই চল। আরে পরীক্ষার পর হইচই করলে মাসিমা কিছু বলবেন না। চল চল, জ্যোৎস্নাদি বলেছেন উনি স্টেশনের কাছে আমাদের জন্য অপেক্ষা করবেন। শিগগির চল, অনেক দেরি হয়ে গেছে। তুই তো কিছুই খেলি না, এই না বললি যে খুব খিদে পেয়েছে, অথচ। মা, অনেক দেরি হয়ে গেছে, তৈরি করে রাখো, এসে খাবো। দিদি, আমিও যাব তোমাদের সাথে। তুই আমাদের সাথে যাবি? আচ্ছা ঠিক আছে চল। বকুল আর বাপ্পা তো চলেই গেছে, আমাদেরকে এখনই বের হতে হবে। কিছু ভাববেন না মাসিমা, আমরা তো সবাই যাচ্ছি, ভয় কি? এই চল চল চল। দুর্গা দুর্গা মা, সাবধানে যাস। তুমি এখানে এইভাবে চলে এসেছো? ব্লাউজ ব্লাউজ কিছু না পরে যাও যাও, তুমি বাড়ি যাও মা, তুমি বাড়ি যাও। আরে তুমি তো রীতিমতো হাঁপাচ্ছ। আচ্ছা আচ্ছা, তুমি বসো, এখানে বসো কিছুক্ষণ, চুপটি করে বসো কিছুক্ষণ মা। একটু শরবত খাবে মা? ওই দেখো বকুল বাপ্পা এদিকেই আসছে। ওদের না পুলিশে গ্রেফতার করেছিল, আবার ছেড়েও দিয়েছে। আমাদের আজকের কাজ প্রায় শেষ, আর একটু পরে ওই ট্রেনটার ছাড়বার সময় হলেই আমরা আটকাবো, আর সেটা আটকালেই আজকের ধর্মঘটের কাজ পুরোপুরি সফল হবে। খাও না মা, ও মা, আর একটু একটু শরবত খাও না মা। তুমি খেলে আমিও একটু খাবো। না, আর শরবত খেয়ে কাজ নেই। বকুল বাপ্পা চল আমার সাথে। মঙ্গলা তুইও চল। না মা, কমলার সাথেই যাবো আর একটু পরে। যা খুশি কর, চল তাহলে, চল চল, তোরাই চল আমার সাথে। ছাড়া বলবো না রেলের চাকা চলবে না, বাংলা ছাড়া বলবো না রেলের চাকা চলবে না। আরে ওরা তো আগেই পৌঁছে গেছে ওখানে। আরে চল চল চল, আর কিছুতেই ট্রেন চলতে দেওয়া হবে না। কিছুতেই ট্রেন চলতে দেওয়া হবে না। আমরা সবাই ট্রেনের সামনে লাইনের উপর গিয়ে বসি। अरे अरे सब भोट
अरे सब हट जा, हट जा, अरे हट जा बोलती, नहीं तो गोली मार दिया जाएगा। अरे हट हट, अरे लाइन खड़ी कर। अबे सुनता क्यों नहीं? अरे ना ना, ओ तो सोचा नয়, আমরা কেউ শুনব না। দেখি হিম্মত থাকে তো চালাও করবি। अरे सब हट जा, हट जा, अरे हट जा बोलती। দেখেছি বাংলা ভাষায় বাংলাকে তাই ছাড়ছি না। দেখেছি বাংলা ভাষায় বাংলাকে তাই ছাড়ছি না। বাংলার মান রাখবো সবাই, তার আগে কেউ মরছি না। বাংলার মান রাখবো সবাই, তার আগে কেউ মরছি না। लाठी चार्ज, मारो उसको, मारो मारो मारो, हटा दो, हटा दो। चल चल, लाइने যাই, লাইনে বসি। আরে এদিকে আয়, চল চল, ট্রেন আসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পাস না, ভয় পাস না, চল। লাঠি চার্জ, লাঠি চার্জ। পুলিশ, লাঠি, লাঠি। মঙ্গলাকে দেখ, মঙ্গলাকে দেখ, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, দেখ দেখ দেখ, রক্ত বেরোচ্ছে। মারো মারো। কি হলো? মঙ্গলা, মঙ্গলা, মঙ্গলা কোথায় তুই? দাঁড়া, আসছি, আমি আসছি। এই কমলা, কমলা, সচিন, সচিন, সরে যা। মাসিমা, কি রে, কি হয়েছে রে? হ্যাঁ, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কি হয়েছে? মাসিমা, আপনি আমাদের খুন করুন মাসিমা। আমরা বলেছিলাম কমলার কিচ্ছু হবে না, কিন্তু আমরা কথা রাখতে পারলাম না মাসিমা, কথা রাখতে পারলাম না, কমলাকে ফিরিয়ে আনতে পারলাম না। আপনি আমাদের মাসিমা, মঙ্গলাকে পুলিশ লাঠি চার্জ করছিল। কমলা মঙ্গলাকে বাঁচাতে ওর দিকে ছুটে যায়, আর ঠিক তখনই কোথা থেকে একটা গুলি এসে ওর ডান চোখের পাশ দিয়ে ঢুকে ওর মাথার খুলি উড়িয়ে নিয়ে যায়। মাসিমা, তোরা কি করলি? তোরা ওকে কোথায় রেখে এলি? চোখে কাঁদানি গ্যাস লাগবে বলে নেকড়ে নিয়ে গেল জলে ভিজিয়ে চোখে দেবে বলে, আর এখন চোখটাই যে কোথায় গেল। কোথায় আমাদের কমলা? চল, তোরা আমারে একবার নিয়ে চল, দেখি ওর কি হয়েছে। কমলা, মা আমার, ওরে কমলাকে ডাক। ও যে সকাল থেকে কিচ্ছু খায়নি, আমাকে বলে গেল এসে খাবে। আমি ওর খাবার নিয়ে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। ওকে ডেকে নিয়ে আয়, ও কখন খাবে? আমার কমলা কখন খাবে? আমি ওর খাবার নিয়ে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। কখন আসবে আমার কমলা? কখন খেতে আসবে? ওরে মঙ্গলা কোথায়? ওর কি হয়েছে বল তোরা আমারে। কিচ্ছু লুকোসনি, ও কি চলে গেছে? সত্যি করে বল কোথায় সে? না দিদি, ও মারা যায়নি, ও লাঠির আঘাত লেগেছে, ওকে হসপিটাল নেওয়া হয়েছে। আবার তোমার কোলে ফিরা যায় তোমার সন্তান, আবার তোমার কোল খালি কোল উথলাইয়া পড়ে।
দুধের ঘেরানে ভরা জননী গো পূর্ণিমার চাঁদ, আবার সে ঘরে ফিরাইসাছে সারাদিন পরে, আবার সে ঘরে ফিরাইসাছে করালের ঘুম চক্ষে নিয়া, চক্ষের ভেতরে তার গ্রেপ্তার বিহানের সোনা, তবনের নীল খোপে শিমুলের লাল রং নিয়া, আবার সে ঘরে ফিরাইসাছে। জননী গো তুমি কাঁদো না, তোমার সন্তান গেছে। জননী গো সে আমার না ভাই, আমার দেহের থেকে যেন একখান কাটা গেছে হাত। উঠানে খাড়ায় আসি, খুলবা না তোমার দুয়ার। আমার মতন যারা হারাইছে আস্তার ভাই, যেন শিলাবৃষ্টি শেষে পরিষ্কার আকাশ হঠাৎ হাজার হাজার তারা ঘিরে আসে পূর্ণিমা তোমার। উঠানে খাড়ায় আসি, জননী গো খুলবা না তোমার দুয়ার। 19শে মে আমাদের কাছে তাই একটা প্রাণপ্রিয় একটা দিন, স্বর্ণাক্ষরে লেখা আমাদের বুদ্ধির জগতে। আমরা বলি এটা আমাদের মাতৃভাষার জন্মদিন, কারণ তার আগে পর্যন্ত এই ভাষাটা সরকারিভাবে ইয়েতে ছিল না, নথিভুক্ত ছিল না। এইটার পরে ভারতবর্ষের সরকার আমাদের দেশের ট্রাইল্যাঙ্গুয়াল অ্যাক্ট, একটি আইনের প্রবর্তন করলেন যে প্রত্যেক রাজ্যেই একাধিক রাজ্যের সরকারি ভাষা থাকবে, এবং আসামের প্রশ্নে এই উপত্যকার জন্য ভাষাটা হচ্ছে বাংলা। আমরা বাংলা নিয়ে এখানে পড়াশোনা করতে পারি, কথা বলছি আপনার সাথে, কিন্তু এখনো পর্যন্ত শেষ পেরেকটা মারা যায়নি। আমরা চাইছিলাম বিষয়টাকে এত বড় একটি ইতিহাস লড়াইয়ের। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার মাতৃগর্ভ ছিল 52 সালের। 71-এ তার ফসল ফলিয়েছেন শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে দেশের নাগরিক। আমার দেশে সেখানে শক্তিশালী অংশগ্রহণ করেছিল। কিন্তু 1961 সালে ঘটে যাওয়া ঘটনা 1921 সালে সঠিকভাবে সরকারের দ্বারা এখনো স্বীকৃত নয়। এই রক্তস্নাত ইতিহাসটা অনেকটাই পিছিয়ে আছে। আমরা একটি দাবি করেছিলাম শিলচরের বরাক উপত্যকার 3টি জেলার নাগরিকেরা, সাধারণ মানুষরা, এবং সেখানে বিশেষ করে এটাও বলা উচিত যে শুধু বাংলা নয়, বাংলার সাথে মণিপুরী, বিষ্ণুপ্রিয়া, হিন্দিভাষী, এমনকি অসমীয়া মানুষ যারা এখানে আছে, প্রত্যেকের ভাষিক অধিকারকে সুনিশ্চিত করবার জন্য যে অঞ্চলে তারাপুর আমাদের শিলচরের রেলওয়ে স্টেশনে যেখানে 11 জন শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তাদের সম্মানার্থে এই স্টেশনটির নাম পরিবর্তন করে আমরা পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মানশীল থেকে ভাষা শহীদ স্টেশন করবার পরিকল্পনা গ্রহণ করেছিলেন 2005 সালে, যাতে ভারতবর্ষের সরকার এই ইতিহাসকে সম্মানিত করেন। এটা করতে গেলে এটা করতে হবে, এটা পেছন দিকের ইতিহাসটা সম্মানিত হচ্ছে। ভারত সরকার শেষ পর্যন্ত অনেক দিনের লড়াই আন্দোলনের ফলে এবং প্রতিটি রাজনৈতিক দল এই বিষয়টাকে নিয়ে সম্পূর্ণ সহযোগিতা করবার পরে 2016 সালের 7ই নভেম্বর ভারত সরকার বিষয়টাকে অনুমোদন করেন। কিন্তু পরিতাপের বিষয় যে এখনো পর্যন্ত 2016 আমরা আর ফিরিয়ে আনতে পারবো না, 6 সাল পিছিয়ে গেছে। এই 6 সাল 7 সালের মধ্যেও 6 সাল পিছিয়ে যাওয়ার পরে আসামের সরকার সেটাকে এক্সিকিউট করেননি। বর্তমান দক্ষিণ আসামে পুরো যে অংশ কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা, সেটা পুরোপুরি প্রায় 95%, 95% লোকের ভাষা হলো বাংলা। যখন আসাম রাজ্য গঠন করে তখন আসাম সরকার চাইছিল, এবং যারা অসমিয়া শোভেনিস্ট তারা চাইছিল যে সিলেটটাকে আমরা পাকিস্তানে ঠেলে দিতে পারলাম, এখন তো আমরা সংখ্যাগরিষ্ঠ হতে পারি।
এবং সংখ্যাগরিষ্ঠের ভাষাই সবার উপর চাপিয়ে দেব। অসমীয়া ভাষাই আসামের একমাত্র ভাষা তখন দিকে দিকে প্রতিবাদ। কারণ আসাম একটা বহুভাষী, ভারতবর্ষ যেমন একটা বহুভাষী, আসামও একটা বহুভাষী। তখন সবাই বলল যে না, আমরা এইভাবে চলতে পারি না, আমাদের মাতৃভাষায় পড়াশোনা করার অধিকার আছে। এবং আমাদের ভারতের যে এখন পর্যন্ত যে আইন আছে, 70% একটা প্রদেশের, এখন যেটাকে রাজ্য বলা হয়, স্টেট বলা হয়, একটা প্রদেশের 70% লোক যদি একটা ভাষাভাষী হয় তাহলে সেই প্রদেশকে সেই ভাষাভাষী বলে ধরে নেওয়া হয়। কিন্তু আসাম প্রদেশে 50% অসমীয়া তখনও ছিল না, এখনো। অন্যান্য বড় ভাষা আছে, কাছারি ভাষী আছে, ডিমাসা ভাষী আছে, বাংলা ভাষী তো আছেই, একটা বৃহত্তর অংশ। তো সেটার প্রতিবাদে মাতৃভাষার অধিকারের আদায়ের জন্য কিন্তু তখন সবাই পথে নেমেছিল। আসামের শিলং থেকে শুরু করে শিলচর অবধি, মানে মাতৃভাষার পড়াশোনার অধিকারের জন্য লোকেরা রাস্তায় নেমেছিল। তখন সেটাকে যেহেতু 95% বরাক উপত্যকা, যেটা বলি আপনাকে, কাছাড়, হাইলাকান্দি, বর্তমান, সেখানে বাঙালিরা 95%, কিন্তু শুধু বাঙালিরা নামে, মণিপুরি, মাইতেই মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবং যারা ট্রাইব ভাষী ছিল তারাও নেমেছিল, শিলংয়ে খাসিরাও নেমেছিল। সবাই মিলেই বলেছিল যে আমাদের মাতৃভাষার অধিকারটা। তখন বিনা প্ররোচনায় সেই 19 মে 1961 সালে বিনা প্ররোচনায় গুলিতে 11 জন নিহত হয়েছিল। মাতৃভাষার জন্য প্রাণ দিলেন প্রথম মহিলা কমলা ভট্টাচার্য, সাথে আরও 8 জন। শিলচর রেলওয়ে স্টেশনের সেই ঐতিহাসিক স্থানে, যে স্থানেই পিকেটাররা শুয়েছিল এবং তাদের অদম্য প্রয়াসে স্টেশন থেকে সেদিন গাড়ি ছাড়েনি। দুপুর 2:35 যখন খাটিগোড়া থেকে সত্যাগ্রহীদের নিয়ে একটা হেডফোর্ড গাড়ি এসে এখানে পৌঁছে ওপাশে পিডব্লিউডি রাস্তার উপরে, তো সেই গাড়িতে হঠাৎ আগুন ধরে গেছিলো। ওই ফায়ারের পরিপ্রেক্ষিতেই উত্তেজনার সৃষ্টি হয়ে গোলাগুলি হয় এবং লাঠিচার্জের ফলে যখন সত্যাগ্রহে দৌড়ঝাঁপ করছিল, এই জায়গাতেই 9 জনের শবদেহ পরে তাকে নিয়ে যাওয়া হয়। প্রথমে এখানে সতীন্দ্র মন্দিরের বাড়িতে, তারপর থেকে সিভিল হাসপাতালে। এবং এই যে ট্যাঙ্কিটা দেখছেন আপনি, জলের ট্যাঙ্কি, এখানে রেলপুকুরে একজন সত্যাগ্রহী ডুবে গেছিলেন, তলিয়ে গেছিলেন, যার শবদেহ পরদিন উদ্ধার করা হয়। এবং হাসপাতালে আহত বীরেন্দ্র সূত্রধর, তিনি ওই দিন দেহত্যাগ করেন। এই জন্য 20 মে এখান থেকে শহীদ সত্যেন্দ্রদেব এবং হসপিটালে মৃত বীরেন্দ্র সূত্রধর, এই 2 জনের দেহকে নিয়ে পুনরায় একটা মহামিছিল হয়েছিল কারফিউ উপেক্ষা করে, এবং সেখানে সেদিন 2 জনের সৎকার করা হয়, দাহ করা হয়। আসামের এই হত্যাযজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন তৎকালীন আসাম সরকারের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা এবং তাঁর অনুগতগণ। এই অনাকাঙ্ক্ষিত হত্যাযজ্ঞের পর সমগ্র ভারত জুড়ে ধিক্কার ধ্বনি উচ্চারিত হয়, প্রতিবাদ ওঠে সকল মহলে। তবুও এই আন্দোলন আসামে বাংলা ভাষার জন্য পৃথক একটা ইতিহাস তৈরি করে। অসমীয়া স্কুলে বাংলা পড়ানো হবে না, এই ধরনের একটা নির্দেশ আসে। তার আগে থেকেই যখন অসমের গোপীনাথ বরদলৈ যখন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, তখনই তিনি অসমীয়া শিখতে হবে সব মানে অন্য বহিরাগতদের, এই সম্বন্ধে একটা নীতি দেন। তার ফলে 1961 নাগাদ রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে একটা বঙ্গাল খেদা নতুন ধরনের শুরু হয়, বাঙালিদের চলে আসতে হয়, এক ধরনের দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। এবং তারপরে ওই 1961তেই আপনারা সবাই জানেন যে শিলচর স্টেশনের কাছে 11 জন বাঙালি শহীদ হয়। 1947 সালে যখন এই মর্মান্তিক দেশভাগ হলো এবং বাঙালি ছিন্ন ভিন্ন হয়ে গেল, আমরা জানি যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, এই দুটো ভাগ, কিন্তু কেউ লক্ষ্য করেন না
যে উত্তর পূর্বের যে অংশটা ভারতের, সেইখানে প্রায় 1 কোটি বাঙালি আছেন, নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। যখন দেশভাগ হচ্ছিল তখনই আসামের যিনি প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ, যার নামে গৌহাটি বিমানবন্দরেরও নামকরণ করা হয়েছে, তিনি সরাসরি প্রকাশ্যে বললেন আসাম বিধানসভায় দাঁড়িয়ে এবং এর বাইরেও, যে আসামে থাকতে গেলে অসমিয়াকেই বরণ করে নিতে হবে, সেখানে বাঙালিই হচ্ছে প্রবলভাবে সংখ্যাগরিষ্ঠ। অন্য মণিপুরীরা আছেন, কুকিরা আছেন, ডিমাসা বলে একটা উপজাতি তারা আছেন, আরও কেউ কেউ আছেন। কিন্তু এটা যদি আমরা নিহারঞ্জন রায়ের, আচার্য নিহারঞ্জন রায়ের বিখ্যাত বই, যেটা প্রতি বাঙালির বাড়িতে রাখা দরকার বলে মনে করি, বাঙালির ইতিহাস আদিপর্ব পড়ি, তাহলেই আমরা সেই বৃহৎ বইয়ের মধ্যে দেখতে পাব যে আমরা আজকে যে বরাক উপত্যকার কথা বলছি, অর্থাৎ তখন এটা ছিল অবিভক্ত কাছাড়, সেখানে বাংলাই হবে মাতৃভাষা। কিন্তু সেটাকে চাপিয়ে দেওয়া হলো 1960 সালে। 1960 সালে একটা ভাষা আইন করে, এবং তখনই তার বিরুদ্ধে সমস্ত তখনকার কাছাড় জেলা ভিত্তিক একটা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয়, এবং সেই সংগ্রাম পরিষদ লাগাতার নানা কার্যক্রম নেয়। তার মধ্যে 1961 সালের 19শে মে একটা কার্যক্রম ছিল সম্পূর্ণ হরতাল। আমরা তখন কিশোর, আমি নিজে ক্লাস 7-এ পড়ি, আমার মনে আছে। কিন্তু সেই সময়ে অকারণে গান্ধীজির যে নীতি অনুযায়ী অহিংস সত্যাগ্রহ করছিল, যে বাংলা ভাষার সমান মর্যাদা আমরা চাই, এইটা বলে। কারণ তারা এইখানে লোকগণনা নিয়েও নানা রকম কারচুপি করেছে। তা সত্ত্বেও এই সত্য তো কেউ অস্বীকার করতে পারে না যে আসামে অসমিয়ার পরে বাঙালি সংখ্যাগরিষ্ঠ, সুতরাং তার মর্যাদা তার প্রাপ্য। কিন্তু একতরফাভাবে বহুভাষিক আসামকে একভাষিক রাজ্যে পরিণত করার যে একটা চক্রান্ত, সেই চক্রান্তের বলি হয়েছে বাঙালি। 19শে মে এমন একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছিল শিলচরে, যে প্রত্যেকটা মানুষ যে একটা আবেগে এরকম হয়েছিল, যে প্রত্যেকটা মানুষ এটা সাংঘাতিক ব্যাপার। আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, বাড়ি থেকে বেরোতে দিতেন না, কিন্তু 18 মে বিকালে আমাকে বলছেন সকালে যাবি, কিন্তু সকালে যাবি, আমি কাপড় উপর ঠিক করে দিব। আমরা সকালবেলা 5টা-6টার সময় উঠছি, উঠার পরে আমরা গেছি। এই ভান্ডারের গল্লিতে দেখি পুলিশে ছেলেগুলিকে সবাইকে ট্রাকে উঠাচ্ছে। তখন আমরা বন্ধুবান্ধব 4-5 জন যে আমরা ছিলাম, আমরা বলছি দূর, এখন যদি অ্যারেস্ট হয়ে যায় যে সারাদিন কিছুই দেখতে পারবো না। আমরা এখান থেকে পালিয়ে চলে আসছি। 8টা-8:30টার সময় লাঠি চার্জ হয়েছে স্টেশনে লাঠিচার্জ হওয়ার পরে চেঁচামেচি দৌড়, তখন আমরা এখান থেকে পালিয়ে গিয়া তখন আমাদের শিলচরের মনে হয় আমার চেয়ারম্যান ছিলেন সন্তোষ মোহন দেবের বাবা সতীন্দ্র মোহন দেব। ওনার বাড়িতে ওনার ঢুকতেই একটা বিরাট একটা বারান্দার মতো পোর্চ একটা আছে, ওখানের মধ্যে দেখি যারা আহত তারা সব কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ কাছে ডাক্তারের ওষুধ দিচ্ছে, জল দিচ্ছে, এগুলো আমরা দাঁড়িয়ে সব দেখছি। দেখার পরে আমরা আবার ফিরে আমরা চলে আসছি আমরা জায়গাতে। অ্যারাউন্ড 2টা তখন হঠাৎ দেখি যে চেঁচামেচি, বলে সংগ্রামীদের হ্যান্ডকাপ দিয়ে পুলিশ নিয়ে আসছে। হঠাৎ দেখি গাড়িটার মধ্যে আগুন জ্বলছে। বাই দি টাইম ওই সংগ্রামী যারা ওদেরকে নিয়ে পালিয়ে গেছে, এটাকে আমরা বলি ভান্ডারের গলি গেছে। আমরা দৌড়ে করে দেখি তখন আর আসাম রাইফেল একদম বন্দুক টন্দুক নিয়ে দৌড়ে আসছে। এখানে এসে করার পরে সবাই ভয়ে টয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। আমরা ওখান থেকে আবার পালিয়ে এসে আমরা জায়গাতে যেখানে আমরা আগে সকালে বসাচ্ছিলাম ওইখানে আমরা আসছি। ভাষা আন্দোলনকে নিয়ে যে 61তে যে আন্দোলন হয়েছিল এবং সেই ধারাবাহিকতা আমরা আজও বজায় রেখেছি। যেটা আমরা লক্ষ্য করেছেন যে 86 সালেও সে আন্দোলন হয়েছে এবং 2 জন মারা গেছে, 2 জন শহীদ হয়েছেন। কিন্তু একটা বিষয়, একটা কঠিন বিষয়, এটা যেমন ব্রিটিশ যে পলিসি বা কৌশল নিয়েছিল যে ডিভাইড অ্যান্ড রুল, সেটাকে প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করছি। বাঙালিদের মধ্যে দুভাগ করে, হিন্দু মুসলিমদের মধ্যে দুভাগ করে একটা ডিভাইড অ্যান্ড রুল চেষ্টা করা হয়েছিল, সেটা আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। আর আজকের দিনে আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন বিশেষ করে একটা অভিভাবক একটা প্রতিনিধিত্বকারী একটা সংগঠন আমাদের এই উপত্যকার। আমরা বিভিন্ন স্তরে, কারণ আমাদের ত্রিস্তরীয় সংগঠন,
কেন্দ্রীয় সমিতি, জেলা সমিতি এবং আঞ্চলিক সমিতি, প্রত্যেকটা স্তরেই আমরা সেই দাবিটা এবং সেটাকে মেনে চলা, সেটা আমরা চেষ্টা করছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করে যাচ্ছি বা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যেখানে কোনো ধরনের ভাষা আইন লঙ্ঘিত হচ্ছে সেটাকে প্রতিহত করার জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করছি। সেটা স্মারকপত্রই হোক বা ধর্নাই হোক, সেটা দিয়ে আমরা করার চেষ্টা করছি। আমাদের করিমগঞ্জ একটি ছোট শহর রয়েছে। আমাদের চিরপ্রণম্য একাদশ ভাষা শহীদের স্মৃতিতে একটি সুন্দর ভাস্কর্য, যে ভাস্কর্যটি তৈরি করেছেন আমাদের এখানের এই বিখ্যাত শিল্পী এবং ভাস্কর স্বপন পাল। এই ভাস্কর্য থেকে দুপা পিছলেই আমাদের তখনকার দিনের দুটো বিখ্যাত অফিস ছিল। একটি হচ্ছে ভারতী প্রেস আর বড় অফিসটি হচ্ছে যুগশক্তি প্রেস। তৎকালীন কাছাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আলোচনা হতো, আলোচনা নিয়ে পদক্ষেপ নেওয়া হতো এবং সেগুলোকে কার্যকরী করার ব্যবস্থা করা হতো। তো এই পত্রিকার মাধ্যমে আমরা ভাষা সংগ্রামের কোথায় কি হচ্ছে না হচ্ছে দৈনন্দিনের কথাবার্তাগুলো পেতাম এবং আমাদের এখানে কি কি আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলো আমরা ছড়িয়ে দিতে পারতাম গোটা ডিস্ট্রিক্ট জুড়ে। তো এখানে আমাদের ভাষা সংগ্রামের বিষয়েও সমস্ত কিছু আলোচনা হতো এবং ভাষা সংগ্রামের একটা অলিখিত অফিস হিসেবে ততদিন এটা ছিল যতদিন না আর্ল ব্রিজ, যে ব্রিজটা ছিল করিমগঞ্জের মধ্যখানে, সেই ব্রিজের পাশাপাশি অপর্ণা লন্ড্রির কাছে একটি অফিস তৈরি করা হয়েছিল। সেই অফিসটি হয়েছিল কাছাড় গণসংগ্রাম পরিষদের প্রধান অফিস। আমাদের ভাষা আন্দোলন 1960 এবং 61 সালে যে হয়েছিল তা একটা রাজনৈতিক আন্দোলন। এটা রাজ্যের যে শক্তি, রাষ্ট্র শক্তি, সে নির্ধারণ করেছিল যে এখানের ভাষা হবে অসমীয়া, কিন্তু বাকিরা প্রস্তাব করলো যে বাংলাকে আসামে দ্বিতীয় সরকারি ভাষা করতে হবে। কার্যকারণে সেই আন্দোলনটা ব্রহ্মপুত্র উপত্যকায় জোরদার হতে পারেনি, এটা বরাক উপত্যকায় জোরদার হলো। এখানে একেবারে আবহমান কাল থেকেই বাংলা সরকারি ভাষা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তো আন্দোলন যা হলো, শহীদ হলেন, মেহরুত্রা কমিশন বসানো হলো, তার যে সেই অর্থে পূর্ণতা এজন্যই পায়নি যে আমাদের এখানে রাষ্ট্রশক্তি একটা হচ্ছে রাজ্য সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল এবং যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার এই 60 বছরে সেই রাজ্য সরকারই বসে আছে। দল পাল্টেছে, কিন্তু তাদের যে ভাষা নিয়ে যে তাদের যে কর্তৃত্ববাদ, সেই কর্তৃত্ববাদে একটুও হেরফের হয়নি। এর জন্যই যে স্বাভাবিক একটা পরিপূর্ণতা আন্দোলনগুলোর যা দেখা যায়, এক্ষেত্রে সেই স্বাভাবিক পরিপূর্ণতা আসেনি। যেমন সেই কমিশনের রিপোর্ট আসেনি, যারা মারা গিয়েছিলেন তাদের সরকারিভাবে কোনো কিছুই দেওয়া হয়নি, সরকারিভাবে স্বীকৃতি হয়নি। এর জন্যই এটা হয়নি। কিন্তু যে কারণে আমরা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের সুফল আমাদের বাস্তব জীবনে, আমাদের জাতীয় জীবনে আছে। যেমন বাংলা এখানের সরকারি ভাষা ছিল আজ থেকে 300 বছর আগেও, এখনও সরকারি ভাষা আছে। এই আন্দোলনের ফলেই তারা বাধ্য হয়ে আসাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টকে 1961 সালে অ্যামেন্ড করেছিল। অ্যামেন্ড করে 5 নম্বর ধারায় যোগ করে দিয়েছিল যে বরাক উপত্যকার সরকারি ভাষা থাকবে বাংলা। কমলা ভট্টাচার্য শুধু এই উপমহাদেশে নয়, সারা বিশ্বে প্রথম মহিলা যিনি ভাষার জন্য প্রাণ দিয়েছেন।
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে দক্ষিণ পূর্বে পাহাড় টিলা নদী বেষ্টিত ঢাকা দক্ষিণ ইউনিয়ন অবস্থিত। আমুরা গ্রামে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন কমলা ভট্টাচার্য। শিলচরে কমলাদের বাসস্থান পেদাপট্টি রোডটি শহীদ কমলা রোড নামকরণ করা হয়। আমি এখানে মাসুদদাকে একটা শহীদ পরিবারের তরফ থেকে, তার ফ্যামিলি মেম্বারের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই কি বাংলাদেশের থেকে একজন এইটুকু এফোর্ট নিয়েছে যে কমলা পিসি বা কমলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের নামে একটা ডকুমেন্টারি করার চেষ্টা করছে। কারণ দেখুন 19শে মে আর 21শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা। একটা ছিল মাতৃভাষার রক্ষায় আন্দোলন, আর একটা হয়েছে আমাদের বাঙালিদের আত্মপরিচয়। তো কাজেই এই যে একটা ব্রিজ দুটো কান্ট্রিজের মধ্যে একটা ডকুমেন্টারি মুভি করলে কি হয়, মানুষের ঘরে আরও তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারবে। আর সত্যি আমরা আশা করব যে বিশ্বের সবাই তখন বিশ্বের প্রথম মহিলার ব্যাপারে জানতে পারবে। সরকারিভাবে সেরকম সম্মান তো এখনও আমি কেন কোনো ভাষা শহীদই মনে হয় পেয়ে ওঠেনি। কারণ সামান্যটুকু যে ভাষা শহীদ স্টেশনটা ওরা করতে চাইছে শিলচর রেলওয়ে স্টেশনটাকে, সেটাও দীর্ঘদিন থেকে এখনও তার আন্দোলন চলছে, লড়াই চলছে, কিন্তু সেটার এখনও স্বীকৃতিটা এখনও পেয়ে ওঠেনি সরকারিভাবে। আর এমনি অসরকারিভাবে অনেকরাই ধরুন এখন যোগাযোগ করার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সম্বর্ধনা জানায়, কথা বলে। তো যারা জানে তার মধ্যে থেকেও মানে যার সাথে যোগাযোগ হচ্ছে ওইটুকুই আমরা মানে সম্মানটুকু পেয়েছি। ভাষা শহীদ কমলা ভট্টাচার্য এবং বিষ্ণুপ্রিয়া ভাষা শহীদ সুদেশনা সিনহা, ওনাদের নামে একটা সাহিত্য সম্মান শুরু করা হয়েছে। এবং আরেকটা যেটা করা হয়েছে, একটা স্ট্যাচু কমলা পিসির শিলংপট্টি এরিয়াতে স্থাপিত করা হয়েছে। শচীন্দ্রচন্দ্র পালের জন্ম ১৯৪২ সালে শিলচর শহরে হলেও তাদের আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের হাবিগঞ্জ জেলায়। শিলচর শহরে শহীদের বাসস্থান দেওয়ানজি বাজার রাস্তাটি শহীদ শচীন্দ্রচন্দ্র পাল নামে নামকরণ করা হয়। শহীদ শচীন্দ্রচন্দ্র পাল আমার জ্যাঠতো দাদা। আমাদের আসামে যে ভাষা আন্দোলন হয়েছিল 1961 ইংরেজিতে, উনি তখন শহীদ হয়েছিল। সুনীল সরকার অধুনা বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার স্বর্ণগ্রামে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। শিলচরের হাসপাতাল রোড থেকে শ্মশান রোডের সংযোগকারী রাস্তাটি শহীদ সুনীল সরকার রোড নামকরণ করা হয়। কানাইলাল নিয়োগী বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার খিলদা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। শিলচরের স্টেশন রোড ও মাদার টেরেজা রোড সংযোগকারী তারাপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন সড়কটি শহীদ কানাইলাল নিয়োগী নামকরণ করা হয়। একমাত্র রাজ্য সরকার থেকে আমাদের খবর নিয়েছেন, মানে শারীরিকভাবে এসে আমাদের বাড়িতে। আপনার বিগত যে মিনিস্টার ছিলেন আমাদের আসামে, সেই গৌতম রায়, উনি একমাত্র আমাদের খবরাখবর নিয়েছেন এবং আমার শাশুড়িকেও যথাযোগ্য সম্মানও দিয়েছেন। এবং সঙ্গে শহীদ বীরেন্দ্র সূত্রধর ওনার ওয়াইফকেও উনি যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। যখন এই ঘটনাটা হয়েছিল 1961 ইংরেজিতে, তখন মিনিস্টার ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তো উনি নাকি সবাই ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছেন। আর যে সময় আমার শ্বশুরমশাইয়ের এই ঘটনাটা ঘটেছিল, তখন ওনারা আমার শ্বশুরবাড়ির লোকজন শিলচর রেল স্টেশন কোয়ার্টারে থাকতেন। তো লাল বাহাদুর শাস্ত্রী ওনার টিম নিয়ে এই কোয়ার্টারে গিয়েছিলেন, সেটা আমি শুনেছি। এবং উনি ওদেরকে, আমার শাশুড়িকে আশ্বাসও দিয়েছিলেন কিছু করবেন। তো সেটা তো আর কিছু হয়নি। সুকোমল পুরকায়স্থ করিমগঞ্জের বাঘবাড়ি গ্রামে ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। শিলচরের শ্মশান রোডের নামকরণ করা হয় শহীদ সুকোমল পুরকায়স্থ রোড। বীরেন্দ্র সূত্রধরের জন্ম ১৯৩৫ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলার হারিকান্দি গ্রামে। এই ভাষা শহীদ পরদিন অর্থাৎ ১৯৬১ সালের ২০ মে সিভিল হাসপাতালে মারা যান। মালুগ্রাম কালীবাড়ি থেকে শিববাড়ি পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে শহীদ বীরেন্দ্র সূত্রধর রোড। আমার মা
বহুত কষ্ট হয়ে গেছে একটা ঘরের লেগা। তখন নেয়ার দ্বারাও আইসলা, তারা তখন পারছেন না। তখন মা মারা যাওয়ার পরে তারা ইয়া আমার এই ফ্লাডে ঘর নিচে গিয়া দাদা তারা ইয়া সবই দেখছেন, সবের নাম তো আমি চিনি না, সবই দেখছেন, খালি নেয়ারদার নাম ওই চিনি। দেখছেন দেখে সেটা তারা আমারে ঘর দিছেন। আর আমি এখন খুব সুন্দরভাবেই আছি, এখন কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা হইলে আমি নেয়ারদারেও কই তাই নাই, না যাই তা না, তাই নাই আইয়া সেটা তাই সমস্যার সমাধান করে দিন, যা পারুন তাই আমার সাহায্য করুন। ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির সহযোগিতায় 2023-এর 18 মে শহীদ বীরেন্দ্র সূত্রধর স্মৃতি নিকেতন নামে এই শহীদের বাসস্থানের সংস্কার কাজ করা হয়। এর নেপথ্যের কারিগর 19 এর আরেক গবেষক নিহার রঞ্জন পাল এবং ডাক্তার রাজীব কর। চণ্ডীচরণ সূত্রধর হবিগঞ্জ জেলার জাফরপুর গ্রামে 1927 সালে জন্মগ্রহণ করেন। তাঁর স্মরণে রাঙ্গিরখাড়ি নতুন গলির নামকরণ করা হয় শহীদ চণ্ডীচরণ সূত্রধর রোড। সত্যেন্দ্রদেব হবিগঞ্জ জেলার দেওন্দী গ্রামে 1937 সালে জন্মগ্রহণ করেন। 19 মে হঠাৎ পুলিশের গুলির শব্দে তিনি শিলচর স্টেশনের পাশেই পুকুরে ঝাঁপ দেন। জলের মধ্যে মাথা ডুবিয়ে রেখে সেখানেই তলিয়ে যান তিনি। পরদিন পুকুরে ভেসে ওঠে সত্যেন্দ্রদেবের শবদেহ। শিলচর শহরের কেন্দ্রস্থলে পানপট্টি রাস্তাটির নামকরণ করা হয় শহীদ সত্যেন্দ্রদেব রোড। হিতেশ বিশ্বাসের জন্ম 1937 সালে হবিগঞ্জ জেলার ব্রাহ্মণডোরা গ্রামে। হিতেশ বিশ্বাসের স্মরণে শিলচরের অম্বিকাপট্টি টিকরবস্তি রোডের নামকরণ করা হয় শহীদ হিতেশ বিশ্বাস রোড। কুমুদরঞ্জন দাস মৌলভীবাজার জেলার জুড়িগ্রামে 1944 সালে জন্মগ্রহণ করেন। কুমুদরঞ্জন দাসের স্মরণে শিলচরের ম্যাগাজিন রোডের নামকরণ করা হয়েছে শহীদ কুমুদরঞ্জন দাস রোড। তরণীমোহন দেবনাথের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রামে 1941 সালে। সরকারিভাবে রাঙ্গিরখাড়ি সড়ক শহীদ তরণীমোহন দেবনাথের নামে নামকরণ করা হয়। বরাক উপত্যকায় মাতৃভাষার জন্য আত্মত্যাগ একটি রক্তস্নাত ইতিহাস। ভাষা শহীদদের রক্তঋণ শোধ করার জন্য আম জনতার অংশ হিসেবে ভাষা শহীদ স্টেশন শিলচর নামকরণের জন্য দাবি জানিয়ে আসছে ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি। অনেক ভাষাপ্রেমীদের সাথে নিয়ে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন শিলচরের ভাষা যোদ্ধা ডাক্তার রাজীব কর। শিলচরে ভাষা শহীদ আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিবর্ষণ এবং মাতৃভাষার জন্য 11 জনের আত্মত্যাগের সংবাদ তৎকালীন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। বেসরকারি তদন্ত কমিশনের রায়ে বলা হয়, আসামে ভাষা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ অন্যায় এবং অযৌক্তিক ছিল। একাদশ ভাষা শহীদের স্মরণে শিলচরের শ্মশানঘাটে স্থাপন করা হয় ভাষা শহীদদের সমাধিসৌধ। গান্ধীবাগে শহীদদের স্মরণে নির্মাণ করা হয় শহীদ মন্দির। ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়, শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয় দেরি নয় দেরি নয়। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায়, ডাকছে মায়ের মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি।
আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই স্মৃতির শহর, আমি সেই স্মৃতির শহর, রাত্রি জাগা দেখেছি শেষ তারাটার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই, বাঁচবে রাজার মতো।